সব থেকে কঠিন কাজ কি? নিজে ভালো সেটা লোকের কাছে প্রমাণ করা, সেটা কোনোদিন করতে যাস না। আজকে যে প্রথম চ্যাপ্টারটা সেটা যে ক্লাস 11 এর বিজনেস স্টাডিজ, কি ক্লাস 12 এর বিজনেস স্টাডিজ থার্ড সেমিস্টারের কোনটা না ফার্স্ট চ্যাপ্টার নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট নিয়ে পুরো বিস্তারিত আলোচনা আজকের এই পিডিএফটার মধ্যে সবকিছু আছে। যতটা সহজ করতে পেরেছি করেছি। প্রথমত বলা যায় যে মানুষকে ম্যানেজ করা সব থেকে টাফ, কারণ সবারই মেন্টালিটি আলাদা। তুই কোনো কথায় হাসবি, ও কোনো কথায় কাঁদবে, আবার ও কোনো কথায় কাঁদবে, ও কোনো কথায় হাসবে। আমি এমন একটা কথা বলে দেবো, আমাদের শুভদীপ এখনই রেগে যাবে, আবার ডিউটি আছে, ও ডিউটি চলে যাবে। তো যাই হোক, ডিউটি নেই, তাই তো, ঠিক আছে। তো এই ম্যানেজমেন্ট মনে হচ্ছে ম্যানেজমেন্ট, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ম্যানেজমেন্টি মানে কি? মানুষকে ম্যানেজ করা ট্যাক্টফুলি, মানে কঠিন তো সেটাকে যে যেটাতে খুশি তাকে সেটাতে খুশি করে দাও। আমাদের দ্বীপ ক্রিকেট খেলতে ভালোবাসে, ওকে যদি বলি তুই আধ ঘন্টা তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যাবি, তারপর ক্রিকেট খেলবি, খুব খুশিও। এবার ওকে আমি ট্যাক্টফুলি ম্যানেজ করে নিচ্ছি। তাহলে ম্যানেজমেন্টের যদি ব্যাখ্যা করি তাহলে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, মানে মানুষকে ম্যানেজ করা কিভাবে? ট্যাক্টফুলি ভাবে ম্যানেজ করা। আর ম্যানেজমেন্টের যদি ছোট্ট একটা ডেফিনেশন পড়ি তাহলে ম্যানেজমেন্টের ছোট ডেফিনেশনটা কি হবে? ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার্স এফোর্টস অফ দ্য আদার পিপল। মানে কি? যে তুই কোনো আদেশ দিত, ভাই বোন আছে কারোর ঘরে, ভাই জলটা নিয়ে আয় তো, বোন এটা করে দে তো, দাদা এটা করে দে তো, এরকম করে থাকি। আবার অনেক সময় আমাদেরকেও আদেশ দেয় মা বাবারা, এই যা লাইট অফ করায়, এই যা ফ্যানটা অফ করায়। তারপরে ম্যানেজমেন্ট কতটা অর্থ হলো এটাই যে আমি লোককে দিয়ে কাজ করাবো, এমন ভাবে ম্যানুপুলেট করবো লোককে যেন সে আমার কথা শুনে কাজ করতে বাধ্য হয়। ঠিক আছে? ম্যানেজমেন্ট ইজ এ আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল। বাকিরা আমার কাজটা করে দেবে, আমি এমন ভাবে ম্যানুপুলেট করব, আমি এমন ভাবে কথা বলবো, মানুষের কথাতেই সবকিছু। তো একটা গল্প আছে, তোরা শুনেছিস নাকি জানি না। একজন অ্যাস্ট্রোলজার একজন রাজাকে বলছে যে আপনি দেখবেন, আমি বলেছিলাম হয়তো, তার হাত দেখে বলছে, রাজাকে হাত দেখে বলছে যে আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার সব রিলেটিভরা মারা যাবে। তখন সে অ্যাস্ট্রোলজারকে কি করলো রাজা? গলা কেটে দিল। বলছে আরেকটা অ্যাস্ট্রোলজার নিয়ে আসো। ওই অ্যাস্ট্রোলজারটা বলছে আপনি সব থেকে দীর্ঘজীবী মানুষ হবেন আপনার পরিবারের। কথাটা একই, ধরনটা আলাদা। তাহলে কথাতেই সবকিছু, এটা বুঝতে হবে আমাদের কথাতেই সবকিছু। এমন ভাবে কথা বলবো যেন সবাই পটে যায়, নাটাও না ভাবে বলবো না, না এরকম বলবো না, দেখা যাবে দেখছি মানে ভেবে নিতে হবে না, দেখছি মানে ভেবে নিতে হবে কি না। ক্লিয়ার? এবার দেখ, আমাদের মূলত দু ধরনের এলিমেন্টস আছে। লাস্ট বেঞ্চে চলে যাও, লাস্ট বেঞ্চে চারজন। তো আমাদের মূলত কি দু ধরনের এলিমেন্টস আছে, একটা হিউম্যান এলিমেন্টস, একটা নন হিউম্যান এলিমেন্টস। এইটাও একটা ডেফিনেশন যে ম্যানেজমেন্ট ইজ এ ওয়ার্ক প্রসেস which makes the human and non-human elements productive through efficient and effective use of them helps the firm to attain success. কিছু মাথায় ঢুকলো না, মাথার উপর দিয়ে গেল, তাই তো? দেখ, ম্যানেজমেন্ট যারা করে, আমরা প্রত্যেকজন ম্যানেজার, আমরা জীবনের প্রত্যেকজন ম্যানেজার, সব থেকে বেস্ট ম্যানেজারকে বলতো আমাদের ঘরে? বল বল বল, ঠিক বলেছিস, বল। মা। তুই যখন বলবি তখন রেডি করে দেবে। তুই যদি বলিস যে মা আজকে সকাল 6টার সময় কলকাতা যেতে হবে, মা 5টার সময় উঠে রান্না ফান্না করে রেডি করে দেবে। বেস্ট ম্যানেজার হচ্ছে মা, তাই তো? থিঙ্ক ইজ দ্যাট আমাদেরকে ম্যানেজ কি করতে হবে? যার প্রথম কথা যেটা ম্যানেজ করতে হবে আমাদেরকে, সেটা যে মেন মানুষকে ম্যানেজ করা, আমি বললাম সব থেকে কঠিন কাজ। মানুষকে ম্যানেজ করা সব থেকে কঠিন কাজ। আর দ্বিতীয় কথা যে টাকাকে ম্যানেজ করা সব থেকে আরো কঠিন কাজ। টাকা আছে আমাদের খেপা দিচ্ছি, টাকা 10,000 টাকা পেয়ে গেছে, ওরে বাবা, তো ফুটিয়ে যাচ্ছে। তো টাকা আছে, টাকাকে ম্যানেজ করা, 10,000 টাকা 20,000 টাকা করা, এটা হচ্ছে একটা সব থেকে বড় কঠিন কাজ। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যান, মানি, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড। এই 5টা জিনিস যে কন্ট্রোল করতে পারবে সে হচ্ছে রাজার রাজা, সে বড় লোক হবে, সে সাকসেসফুল হবে। এই ম্যানেজমেন্টাল নিজের লাইফেও কাজে লাগা। দেখ, মানুষকে ম্যানেজ করা প্রথম কথা। 2 নম্বর, টাকাকে ম্যানেজ করা, টাকাকে নিয়ে লয়ছয় না করে বা খারাপ ব্যবহার না করে সেটাকে প্রপার ইনভেস্টমেন্ট করা। 3 নম্বর হচ্ছে মেটেরিয়ালকে ইউজ করা, ঠিক মেটেরিয়ালকে ইউজ করা, মানে ওয়েস্টেজ করে দিলাম। ধর আমি একটা প্রোডাকশন করছি, ল্যাপটপ বানাচ্ছি,
তো ল্যাপটপ বানানোর জন্য আমি স্ক্রিনগুলোকে ভেঙে দিচ্ছি, মানে আমি একটা এমন এমপ্লয়কে রেখেছি সে বানাতে জানে না, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। ধরে নিচ্ছি আমি দেবরাজ, না 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 কিছু বলা যাবে না, ধরে নিচ্ছি দীপ, তো তো ও এমন করছে স্ক্রিনগুলো ভেঙে যাচ্ছে, তাহলে আমি ওকে একবার চান্স দেবো, দুবার চান্স দেবো, 3 নম্বর বেলা ওর হাতে রেজিগনেশন লেটারটা দেবো যে ভাই রাম রাম। আর সব থেকে বড় কথা, মেশিনকেও কন্ট্রোল করার কি মেথডে আমি কাজ করছি সেটা কাজ করা। তাহলে ম্যানেজমেন্টের 5টা ইনপুট আছে, সেই জিনিসটা কন্ট্রোল কে করবে, কি কি নাম? ম্যান, মানি, ম্যাটেরিয়াল, মেশিনারি, মেথড। এই 5টা জিনিসের কাজ করবে কে? ম্যানেজমেন্ট। যদি এই 5টা জিনিস যে কোনো জায়গায় কাজ করতে পারে তাহলে সে কিন্তু সেরা সেরা। তুই বল ম্যানেজমেন্ট কোথায় নেই? হসপিটালে ম্যানেজমেন্ট আছে? হসপিটাল ম্যানেজমেন্ট না থাকলে হসপিটাল চলবে না। হসপিটাল ডাক্তারের দ্বারা চলে না, হসপিটাল চলে ম্যানেজমেন্টের দ্বারা। স্কুল টিচারদের দ্বারা চলে না, স্কুল চলে ম্যানেজমেন্টের দ্বারা। দেখবি মডার্নে বল, যে কোনো স্কুল বল, ম্যানেজমেন্ট যদি না থাকে সেখানে কিন্তু খারাপ। বিয়ে বাড়ি তো যদি ম্যানেজমেন্ট না হয় তাহলে দেখবি চিকেনটা দেখছি অগ্নিশ্বর এরকম করে ছুটছে, ও রসগোল্লাটা ছুটছে, তো এরকম হয়ে যাবে। তো ম্যানেজমেন্ট ইজ এভরিওয়্যার, সব কাজে ম্যানেজমেন্ট আছে। এইখানে ম্যানেজমেন্ট করার জন্য প্রথমত তোদের জানতে হবে এই কথাটা, পডস ক্রপ, পিওডি, এটা লিখে নে, পডস ক্রপ। এই পডস ক্রপের ফুল ফর্মটা খুব কাজে লাগবে, এটাকে লেখ, তারপর আমি বলছি। পডস ক্রপ, পি ফর কে বলতে পারি বল, একটু আইডিয়া লাগা। যে কোনো জিনিসের জন্য, যে কোনো কাজের জন্য কি লাগবে? আমি ধরলাম আমাদের অগ্নিশ্বরে কাউকে পছন্দ হয়েছে, কোনো এমন একজনকে পছন্দ হয়েছে যে তাকে প্রকাশ করতে হবে, তো কি করবে? সে প্রথমে প্ল্যানিং করবে। ফার্স্ট ইজ প্ল্যানিং, বললে মার খাবো না তা ভাই। তারপর কি করবে? ও ফর অর্গানাইজিং করবে। অর্গানাইজিং কিভাবে করবে ও জানে, কিভাবে ওকে প্রকাশ করবে, তাই তো অগ্নিশ্বর। তারপরে ডি ফর ডিরেক্টিং, এস ফর স্টাফিং, এস ফর স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে তোর সময় নেই, তুই কি করলি? আমাদের সন্দীপকে ভায়া করলি, সন্দীপ ভাই আমি এই জিনিসগুলো আনতে পারছি না, তুই এই জিনিসগুলো এনে দে তো আমার হয়ে, ওকে হায়ার করলি। সি ফর কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন হয়েছে। আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেশন, একই ব্যাপার। আর রিপোর্টিং, আর ফর, আচ্ছা সি আর ফর কোঅর্ডিনেশন, হ্যাঁ সি আর ফর কোঅর্ডিনেশন। আচ্ছা ও ফর অর্গানাইজিং হয়ে গেল না, সি ও আর বি, সরি এখানে একটু ভুল হয়েছে, সি ও আর বি হবে, সি ও আর বি, এটা হচ্ছে কোঅর্ডিনেশন, ঠিক আছে। আর এই আর ফর রিপোর্টিং, আর লাস্ট বি ফর বাজেটিং। এটা লিখে নেয়। বলতে পারে পডস্কপের ফুল ফর্ম একটা দিয়ে দেবে, যে বললো পিওডি, ডি ফর কি হবে, তখন তোকে লিখতে হবে ডিরেক্টিং। এস ফর কি হবে? এস ফর স্টাফিং, সিও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, আর বি ফর বাজেটিং। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা যদি বলা হয় ম্যানেজমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি, বাংলা কথা হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য। কি কি হতে পারে? কোঅর্ডিনেশন অফ ডিফারেন্ট এলিমেন্ট, এখনই বললাম কি কি কন্ট্রোল করে, 5টা এম, ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, এগুলো। তো দেখ এখানে তাই লেখা আছে, এখানে 8টা এম নিতে, বাট তোরা 5টা এম মনে রাখবি, কোনো ব্যাপার নয়। 5টা এম লিখে দিবি যে কি কি কন্ট্রোল করে, ম্যান, মানি, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মার্কেট, মোটিভ, ম্যানেজমেন্ট, এগুলো দিয়েছে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেশন, সব কিছুকে নিয়ে কোঅর্ডিনেট করা। কোঅর্ডিনেট মানে কি? মানে একসঙ্গে কাজ করা, যেটাকে বলা হয়। তাহলে সব কটাকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে, 5টা এম কে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে প্রথম ম্যানেজমেন্টের যদি বলা হয় বৈশিষ্ট্য কি, তাহলে কোঅর্ডিনেশন অফ ডিফারেন্ট এলিমেন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ওয়ার্ক প্রসেস। আমরা একটা প্রসেসের থ্রুতে যাচ্ছি। আমি এখনই বললাম অগ্নিশ্বরকে যে তোর যদি কাউকে পছন্দ হয় তাহলে তোর ফার্স্ট কাজে তাকে প্ল্যানিং করা তার প্রতি। আর এইখানে অর্ধেক ছেলে ফেসেছে,
প্ল্যানিংটা ও একদম বিয়ের পর তার 60 বছর ভেবে নেয়, আর 60 বছর যে ভেবে নেবে যে ছেলে, তার মানে শেষ জীবন শেষ, সব শেষ একদম। তাহলে ম্যানেজমেন্টের প্রথম যেটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, স্টাফিং, কন্ট্রোলিং, এগুলো আছে। সুপারভাইজারি অ্যাক্টিভিটি, সুপারভাইজারি মানে কি দাদা? সুপারভাইজারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে, দেখ আমি একটা কাজ করতে বললাম দীপাকে, দীপা কাজটা করছে, মাঝখানে মাঝখানে ফোন কাটছে, আবার দীপার সঙ্গে সঙ্গে আছে আমাদের চন্দ্র, ও আবার মাঝখানে মাঝখানে রিলস বানাচ্ছে কাজের মাঝখানে, তো আমি দেখছি না, কোনো কাজ দেখছি না, ও করে যাচ্ছে সব কাণ্ড কারখানা। তো আমার কি করতে হবে? ম্যানেজমেন্টের প্রথম আরেকটা কাজ হচ্ছে সুপারভাইজ করা, দেখাশোনা করা, যে কাজটা দিলাম সেই কাজটা কি সত্যিকারে করছে, না রিলস বানাচ্ছে, না ফোন ঘাটছে। তুমি প্রত্যেকটা ম্যানেজার এই কাজটা দেখে, টিচাররাও দেখে তুই হোমওয়ার্ক করছিস না করছিস না, অফিসের কলিগরাও দেখে যে তুই কাজটা করছিস না করছিস না, তো লিডারও দেখে যে কাজটা করছিস না করছিস না। সুপারভাইজ করা মানে দেখাশোনা করা, কাজটা দায়িত্ব দিলাম, তারপর দেখাশোনা করা কাজটা চলছে না চলছে না। ক্লিয়ার? বাহ। তারপর হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি, মানে কি একটা ম্যানেজারের দক্ষতা না হলে সে ম্যানেজার হতে পারবে না। দক্ষতা মানে কি দাদা? দক্ষতা মানে হচ্ছে এটাই যে আমাকে সব দিকে দক্ষতা রাখবে। ও ঝামেলা করছে, এদের দুজনের মধ্যে বিরাট ঝামেলা, চুলোধুলি একদম, আবার মেয়েদের মধ্যে চুলোধুলি একদম, চুলের মুঠি ধরে টানাটানি চলছে। তো এই ব্যাপারগুলো সলভ কে করে? ম্যানেজার। কি সমস্যা, তোমার সমস্যাটা কোথায়? সব সমস্যার সমাধান ম্যানেজার, এইচআর ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, ও সলভ করে দেবে। যত কমপ্লেক্স থিংই হোক না, কমপ্লেক্স মানে জটিলতম জিনিসই হোক না কেন, সব কিছু সলভ কিন্তু কে করে দেবে? ম্যানেজার। আর সিস্টেম অফ অথরিটি মানে কি? সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট কে বলতে পারবি? সাবঅর্ডিনেট মানে, হ্যাঁ বল বল বল। দুটো কথা, যেটা সুপিরিয়র, একটা সাবঅর্ডিনেট। সুপিরিয়র মানে কারা দাদা? সুপিরিয়র মানে যে মালিক, আর মালিকের আন্ডারে যে কাজ করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট। ঠিক আছে? তাহলে সাবঅর্ডিনেটরা কি কাজ করছে সেটা ডিরেকশন কে দেবে? সুপিরিয়ররা। এবং এটা বলে যারা সিস্টেম, এটা সিস্টেমের মধ্যে চলছে না। ধর আমি ধরলাম আমার অফিস টাইম 9টা, আমি এলাম 11টার সময় হেলথ দিল, সরি স্যার বাস পাইনি, আবার হাঁটুতে সর্দি ছিল, তো এরকম এক্সকিউজেস চলবে না। তো ম্যানেজার্স অ্যালোকেট ওয়ার্কস অ্যামং দ্য সাবঅর্ডিনেট, সবাইকে ইকুয়াল ভাবে কাজটা ডিস্ট্রিবিউট করে দেবে এবং যে যেটা স্পেশাল সেই কাজটা দিয়ে দেবে। আমাদের অগ্নিশ্বর কথা বলতে খুব ভালোবাসে, আর ওকে দিয়ে দিচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে, ও তো ঘুমাচ্ছে সারাদিন। তো এইটা হচ্ছে কথা। হারমোনাইজেশন অফ ডাইভার্সিটি মানেটা কি? হারমোনাইজেশন কথাটা মানে হারমোনিয়াম জানিস? আমি কথা বলছি, মানে এটা হচ্ছে একটা যদি মানে গান, যে গান করিস সেটা জানবি হয়তো, যে গান একটা সুর তাল এইসব থাকে, এটা যদি না হয়, আমার হাতে গিটার দিয়েছিল একবার, আমি ডং 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 করছিলাম, তো এরকম খুব বাজে লাগে সাউন্ডটা শুনতে। তো যদি হারমোনি না থাকে তাহলে কিন্তু কোনো জিনিসই শুনতে বা দেখতে ভালো লাগে না। সেরকমই সবার এক্সপেকটেশন থাকে, যেমন ওয়ার্কারদের কি এক্সপেকটেশন থাকে, যে আমি হায়ার বোনাস পাবো, হায়ার ওয়েজেস পাবো, টাকা বেশি পাবো। তারপরে কি থাকে, যারা মালিক তাদের কি টেন্ডেন্সি থাকে, তারা যেন হায়ার প্রফিট পায়। যারা বায়ার মানে যারা ক্রেতা কিনছে, তাদের কি ইচ্ছা, তারা ভালো কোয়ালিটির জিনিস পায় কম দামে। সবার এক্সপেকটেশন কে ফুলফিল করছে? ম্যানেজমেন্ট। হারমোনি কথার অর্থ হলো একদম সবাইকে নিয়ে চলছে, সবাইকে, কাউকে না বলছে না, কাউকে হ্যাঁ বলছে না, চলুন না দেখি, এই আর কি, এই নিয়ে ও চলছে। আর লাস্ট হচ্ছে মিক্সচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স, মানে কি ম্যানেজমেন্টের আর্টও দরকার এবং সায়েন্সও দরকার। আর্ট মানে কি স্যার? ওই যে ক্লাস 11-এ যারা আর্টস নিয়ে পড়ছে তাদের মতো আর্টস আছে। আর্টস মানে হচ্ছে দক্ষতা, কথা বলা স্কিল, কথা বলার টেন্ডেন্সি। যদি ইন্টারভিউ নিই তোদের এখনই কেঁদে দিবি, হ্যাঁ কি না? তো আর্টস মানে হচ্ছে তুমি কিভাবে কথা বলছো, কিভাবে প্রেজেন্ট করছো। আর সায়েন্স মানে স্যার কোনটা? কেন ম্যানেজমেন্টকে সায়েন্স কেন বলা হচ্ছে বলতে পারবি? কারণ আমি জানি দীপাকে যদি আমি অ্যাপ্রিসিয়েট করি ও ভালো কাজ করবে, আমি যদি সন্দীপকে 10 টাকা বেশি দিই ও ভালো কাজ করবে, আর আমি যদি দেবরাজকে বলি দেবরাজ তোমার জন্য পুজোতে একটা ট্রিপ প্ল্যান আমি করে দিলাম, ও ঘুরতে খুব ভালোবাসে, তাহলে যে ঠাকুর যেখানে খুশি তাকে সেই ঠাকুরের মানে যেই জিনিসই দিলাম, তাহলে কি হচ্ছে, এটা আমার একটা সায়েন্স হচ্ছে, আমি অবজার্ভ করছি ভালো করে যে এটাতে খুশি, তাহলে আমি একে এটা দিয়ে দিই, এটাতে খুশি তাহলে আমি একে এটা দিয়ে দিই। তাহলে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। কথা বুঝতে পারলি? আর্ট মানে হচ্ছে তুই দেখলি যে এটা ভালো, এটা দিয়ে দিলাম, এটা ভালো, এটা দিয়ে দিলাম, তো এটা কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। বল ক্লিয়ার না? ক্লিয়ার না?
আয়া বলা যায় যদি বলে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের কি কি গুরুত্ব আছে, তাহলে কি কি তিনটে গুরুত্ব আছে, মেন কথা তিনটে গুরুত্ব। একটা হচ্ছে অর্গানাইজেশনাল, একটা হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে পার্সোনাল। অর্গানাইজেশনাল, সোশ্যাল আর পার্সোনাল। অর্গানাইজেশন অবজেক্টিভ মানে কি, আমাকে টিকে থাকতে হবে। অর্গানাইজেশন মানে হচ্ছে সার্ভাইভাল, সার্ভাইভাল মানে কি আমাকে টিকে থাকতে হবে। ব্যবসা করতে গেলে আমাকে প্রথম কথা টিকে থাকতে হবে, সকাল থেকে রাত অবধি দোকান খুলতে হবে, বা যেই শপটা আছে সেটা খুলতে হবে, সেল হোক বা না হোক, সর্দি হোক, গরম হোক, ঠান্ডা লাগুক, জ্বর আসুক, কিডনিতে হার্ট অ্যাটাক হোক, পায়ে সর্দি হোক, রেলের চাকা পাংচার হোক, যা খুশি হতে পারে, কিন্তু আমাকে দোকান খুলতে হবে, আমাকে শপ ওপেন রাখতে হবে, ওপেন রেখে কাজ করে যেতে হবে উইথাউট এক্সপেক্টিং দ্য রেজাল্ট। রেজাল্ট ছাড়া আমাকে কাজ করে যেতে হবে। প্রথম হচ্ছে ম্যানেজমেন্টের তাই বক্তব্য যে এনসিওরিং দ্য কন্টিনিউয়াস এক্সিস্টিং অফ দ্য বিজনেস, কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ওয়েদার দ্য রেজাল্ট ইন আওয়ার হ্যান্ড, ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ড, বাট হোয়াট ইজ ইন আওয়ার হ্যান্ড, হার্ড ওয়ার্ক। তোমরা কত এইচএস পাবে তোমরা যে নিজেরাও জানো না, তোমাদের হাতে কি আছে, হার্ড ওয়ার্ক। যে যত হার্ড ওয়ার্ক করবে এই থার্ড সেম ফোর্থ সেমে তার ভালো রেজাল্ট হবে অবশ্যই। প্রফিট, সেকেন্ড কি, আর্নিং প্রফিট অ্যাজ এ রিওয়ার্ড অফ দ্য ফর রিস্ক ইনসিওর সাস্টেনেবিলিটি। রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, ঠিক কি না? যেখানে রিস্ক আছে সেখানে রিস্কও আছে। হায়ার দ্য রিস্ক হায়ার দ্য প্রফিট, হ্যাঁ কি না? যেখানে রিস্ক আছে বাস সেখানে প্রফিট থাকবেই, লস হতে পারে। হায়ার দ্য রিস্ক হায়ার দ্য প্রফিট, আর যদি লস হয় হায়ার দ্য লস। আর গ্রোথ, সবসময় মাথায় টেন্ডেন্সি থাকবে যে কোনো ম্যানেজমেন্টে যে আমরা আজকে দুটো কাউন্টার করে রেখেছি, দুটো স্টল করে রেখেছি, আমাকে এটা 5টা করতে হবে, 10টা করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। সোশ্যাল অবজেক্টিভ, সোশ্যাল অবজেক্টিভ মানে কি, দেখ আমি কাজ করছি, ব্যবসা করছি, টাকা কামাচ্ছি, তারপরে তো আমি ইললিগাল কোনো কাজ করব না। ইললিগাল কাজ মানে কি, ধর এই যে যত রকমের বাজে কাজ যেগুলো হয়, ধর এই ড্রাগস ফ্রাগস বিক্রি করে দিলে, এগুলো তো খারাপ কাজ, এগুলো তো ইললিগাল কাজ। ইললিগাল কাজ নয়, আচ্ছা। এইগুলোতে তুই এক্সপানশন পাবি, টাকা পাবি, সব পাবি, কিন্তু তুই একটা সব শেষে তোর মনের মধ্যে একটা বোধ থাকবে যে আমি একটা মানুষ। এটা যদি না থাকে তাহলে তুই বিবেকহীন মানুষ। হ্যাঁ, তো যদি তুই বিবেকবান মানুষ হস তাহলে তুই চেষ্টা করবি যে তুই কোয়ালিটি প্রোডাক্ট আর সার্ভিস দেওয়া কাদেরকে, কাস্টমারদেরকে, তাহলে তো কাস্টমার অবশ্যই আসবে। চার্জিং ফেয়ার প্রাইসেস, ফেয়ার প্রাইসেস মানে ন্যায্য মূল্যে তাকে দেওয়া। ন্যায্য মূল্য মানে কমও নয় বেশিও নয়, যেটা প্রাপ্য সেটাতে দেওয়া। 4 নম্বর হচ্ছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এমন কোনো কাজ করবো না যেখানে কোনো সমাজের খারাপ হলো। এই আমাদের মাঝে মাঝে দেখি আমি সন্দীপকে গাড়িটা নিয়ে ভু করে বেড়াই এদিক ওদিক, তার মানে কি আমাদেরও কষ্ট হয় আওয়াজটা শুনতে, প্লাস রাস্তার লোকজনেরও কষ্ট হয়, ওভাবে নিজের খুব হিরো লাগছে। তারপর পলিউশনকেও ইয়ে করছে, খারাপ করছে। ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আমি ব্যবসা করছি তার মানে আমি এটা জানবো যে আমার আন্ডারে অন্তত 5 জন ছেলে কাজ করবে যাদের সংসার আমার জন্য চলবে। এটা যদি মাথার মধ্যে টেন্ডেন্সি থাকে এটাকে বলা হয় সোশ্যাল অবজেক্টিভ। আর পার্সোনাল অবজেক্টিভ কি থাকবে, যে আমি ব্যবসা করছি, আমি ঠিকভাবে ওয়েজেস ইনসেন্টিভস নেবো। এইটা পার্সোনাল অবজেক্টিভ কার পয়েন্ট অফ ভিউ থেকে, ধর আমি কাজে রাখছি 5টা ছেলেকে, এই আমার 5টা ভাই, 4টে ভাই, কোনটা এটা? ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি মানে কাজের সুযোগ করে দেওয়া। কাদেরকে কাজের সুযোগ করে দেবো? যারা আমার আন্ডারে কাজ করবে। আমি একটা ব্র্যান্ড বানিয়ে নিলাম ধর ফিজিক্সওয়ালার মতো, আমার আন্ডারে তার ছেলে রাখতেই হবে। তাহলে আর একটা কি পার্সোনাল অবজেক্টিভ কি কি থাকবে স্যার? ফেয়ার ওয়েজেস এন্ড ইনসেন্টিভ। কার থাকবে? দেখ তোর কাছে কাজ কারা করতে আসবে বলতো? যারা, আমি যদি তোকে মাইনা না দিই আসবি কাজ করতে? কোনোদিনই আসবি না। 2 দিন আর 3 দিনে বলবে বাবা পায়ে ব্যথা। তারপরে কি থাকবে? জব সিকিউরিটি। জব সিকিউরিটি না থাকলে আসবে কেউ? গভর্নমেন্ট জব আর প্রাইভেট জব কে চুজ করবে? গভর্নমেন্ট জব চুজ করবে, কেন? জব সিকিউরিটি আছে ভাই। অপরচুনিটিস ফর প্রমোশন, তুই এক জায়গায় ধর 10 বছর ধরে শুধু মাত্র আমার ক্লার্কই রয়ে গেলি, তাহলে তুই আর কোনোদিনই থাকবি না আমার কাছে। তোর প্রমোশন চাই, তোর টাকা চাই, তো সব কিছু এইগুলোকে বলা হয় পার্সোনাল অবজেক্টিভের মধ্যে পড়ছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। জাস্ট জিস্ট আমি এগুলো পুরো পয়েন্ট ওয়াইজ, ছোটো ছোটো পয়েন্ট ওয়াইজ বলেছি, বইয়ের ডেফিনেশন দিইনি এখানে, বইয়ের মধ্যে পাবি না এগুলো, একদম ইজি ল্যাঙ্গুয়েজের। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট। ইম্পর্টেন্স হবে, প্রথম ইম্পর্টেন্স হবে অ্যাচিভিং গ্রুপ গোলস। গ্রুপ গোলস মানে কি দাদা? কোম্পানির যা এম আছে সেই এমটাকে, টার্গেটটা ফুলফিল করে দেওয়া। সবাই আমরা কাজ করছি এইচএস পরীক্ষা পাস করার জন্য, থার্ড সেম, তাহলে আমাদের
কি এম, থার্ড সেমটাকে ভালো করে যাতে পাস করি, এটা আমাদের গ্রুপ গোলস। ইনক্রিজ এফিসিয়েন্সি, আমি ধরলাম তোকে আমি একটা কাজ করতে বললাম যে প্রথম দিন তুই একটা পিপিটি বানা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানা। তোর ওই পিপিটি বানাতে আমি নির্দ্বিধায় বলতে পারি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। 10 দিন পর, 10 দিন প্র্যাকটিস করলি, 10 দিন পরও কি 1.5 ঘন্টা সময় লাগবে? হয়তো কম সময় লাগবে, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট তো কমবে। তার মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবো যেই কাজটা, তত তার এফেক্ট আমি পাবো। যেই কাজটা পারফেক্টলি তুই প্র্যাকটিস করবি, সেই কাজের রেজাল্টই তুই কিন্তু হাতে পাবি। তাহলে তুই যখন ম্যাটেরিয়াল মানি মেশিন ঠিকভাবে ইউজ করতে লাগছিস প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত, তার মানে তুই ওটাতে প্রো হয়ে যাচ্ছিস। প্রো আমাদের গেমে হয় না প্রো ভার্সন, প্রো হয়ে যাবি তুই যখন ওটাকে প্রত্যেক দিন ব্যবহার করবি সঠিকভাবে। অপটিমাম ইউটিলাইজেশন রিসোর্স, এটা সব জায়গায়, মানে আমাদের বিজনেস স্টাডিজে এই পয়েন্টটা কিছু না পেলেও সব জায়গাতে মনে রাখবি, এই পয়েন্টটাই দিয়ে দিবি মাথায় না রাখলে। 4th সেমের জন্য বলছি, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স যদি বলে এই পয়েন্টটা দিয়ে দিতে পারবি, মানে 90%। প্রপার ইউটিলাইজেশন মানে রিসোর্স মানে কি, কোনো ক্ষতি ছাড়া আমরা ওই রিসোর্সটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি। একটা ম্যানেজমেন্টের কনসেপ্ট আছে, বলছি ইফ ইউ হ্যাভ লেমন দেন মেক ইট লেমনেড। মানে কি, তোমার কাছে যদি লেবু থাকে ওটাকে লেবুর রস তৈরি করো এবং বাজারে বিক্রি করতে শুরু করে দাও। তোমার হাতে যেটুকু আছে সেটুকুকে কাজে লাগাও, ওয়েস্টেজ করো না, কোনো খারাপ জিনিস করো না, বা ওটাকে ফেলে দেও না। তবে অনেক প্রোডাকশন হাউস আছে যেগুলো, যারা ধর ওয়াল পেন্টিং করে, অনেক রং নষ্ট করে দেয়, অনেক ফেভিকল আঠা নষ্ট করে দেয়। তো ওই ওয়েস্টেজগুলো করো না, যেটুকু আছে সেটুকুর মধ্যে কাজে লাগাও। তোমার যেটুকু হাতে আছে সেটুকুর মধ্যে ব্যবসা শুরু করো। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স মানে হচ্ছে এটাই, যেটুকু তোমার মধ্যে আছে সেটুকু জ্ঞান নিয়ে চালু করে দাও। কোনোদিন পারফেক্ট হয় না, সময় কোনোদিন পারফেক্ট হয় না, আর সিচুয়েশনও পারফেক্ট হয় না। তোমাকে মেক ইট পারফেক্ট করে নিতে হবে, যা আছে ওটাতে পারফেক্ট করে নিতে হবে। এই যে আমাদের কিছু কিছু ছেলে এখানে আছে যারা গেম খেলতে খুব ভালোবাসে, খুব গেমিং এর নেচার। তাহলে কি করে ওরা, ভাঙা ফোন, ধোঁয়া বেরোচ্ছে ফোনটা থেকে, তাও ফোনটা নিয়ে গেম খেলে যাচ্ছে। মানে যেটুকু রিসোর্সেস আমার কাছে আছে, ওই ফোনটা যতক্ষণ না জ্বলে পুড়ে হাতটা পুড়ে যাচ্ছে ততক্ষণ ওই ছেলেটা গেম খেলেই যাবে। Helps in establish sound organization. Management creates a proper organization structure, defines the duties and responsibility of employee. তুই দেখতে পারবি না, আমি বলছি যে গভর্নমেন্ট স্কুলের টিচাররা মেবি সামটাইম হয়তো কখনো কখনো 15 মিনিট আধ ঘন্টা লেট হয়েছে, হতে পারে বাই এনি কজ। বাট তুই কোনো প্রাইভেট স্কুলে দেখতে পাবি না যে কোনো টিচার 5 মিনিট লেট হচ্ছে। আমাদের যদি নিয়ম থাকে প্রাইভেট স্কুলে যে 5 মিনিট যদি তুমি লেট হও তোমার 1200 টাকা কাটা যাবে। তাহলে 1200 টাকা কাটার আগে আমার 6টার আগে ঘুম ভেঙে যাবে, ভাঙতে বাধ্য। তার মানে যেখানে তোমার রুলস রেগুলেশন ডিউটি রেসপন্সিবিলিটি থাকবেই, যারা বাবা মা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবি যে কেমন ভাবে চাপ থাকে, ঠিক কাজটা করতেই হবে, ওই কাজটা ওই সময়ের মধ্যেই করতে হবে। তার মানে ও একটা তোকে সিস্টেম দিয়ে দেয়, তুমি এই সিস্টেমের মধ্যে তুমি কাজটা করো। হেল্পস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, শুধুমাত্র ম্যানেজমেন্ট কি করে সব দিক দিয়ে ডেভেলপ করে তা নয়, আমাদের দেশেরও উন্নতি করে। কেমন ভাবে, আমি বলছি যে আমার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল, সেখানে আমি 4-5 ছেলেকে কাজে রাখছি, তার মানে আমি ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, আর গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে মানে গভর্নমেন্ট আমার কাছ থেকে রেভিনিউ জেনারেট করতে পারছে, হ্যাঁ কি না? তার মানে কি হচ্ছে যে সব দিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, সব দিক দিয়ে মানুষ ডেভেলপমেন্ট হচ্ছে ম্যানেজমেন্টের থ্রু থেকে। মেনটেন কোঅর্ডিনেশন, একই কথা, সেই একই কোঅর্ডিনেশন মানে কি, একসঙ্গে সবাই মিলে কাজ করা। অ্যাডাপ্ট টু চেঞ্জেস মানে কি, আমাদের বিজনেস এনভায়রনমেন্ট প্রত্যেকটা সময় চেঞ্জেস হয়। তোরা জানিস কি জানি না যে গুগল পে, ফোন পে এই 3-4 বছর ইদানিং খুব চলছে। তার আগে 5 বছর আগে আমি যদি কথা বলি, ক্যাশ ট্রানজ্যাকশন। এখনকার দিনে যদি কোনো দোকানদার বলে যে আমি গুগল পে অ্যাকসেপ্ট করি না, আমি গুগল পে ফোন পে জানি না, তার মানে ইউ উইল বি জাস্ট ব্যাকডেটেড, তাই না? তুমি এই সময়ের থেকে বঞ্চিত হয়ে যাবে, কেন তুমি জানো না যখন তোমাকে ওটাকে জানতে হবে। আমাদের ইন্ডিয়ার 2030 টু 2035 ডিজিটালাইজড ইন্ডিয়া হবে, যেখানে ক্যাশলেস ট্রানজ্যাকশন হবে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট থিং, যেখানে আমাকে ডিজিটালাইজ করতে হবে। আমাকে এটা যদি তুমি না করতে পারো ব্যবসাতে, তাহলে তোমার ব্যবসা ডুবে গেল। প্রত্যেকটা মুহূর্তে আপডেট করতে হবে, ঠিক কি না? তোদের স্কুলের ইংলিশ টিচারের নাম কে? সুব্রত স্যার, অগ্নিপ্রিয়া মিস, সুব্রত স্যার, যেই আছে। তোমাদের স্কুলে অন্য কেউ আছে? সবার স্কুলে অন্য টিচার আছে, ইংলিশে 2-3টে টিচার আছে, একই কন্টেন্ট পড়াচ্ছে, একই সিলেবাস পড়াচ্ছে, তাদের পড়ানোর স্টাইলটা কি এক, আলাদা, নিজেদের মতো পড়াই, নিজেদের মতো বোঝাই।
তো ওইটা তাদের আর্ট। আর্ট কোনটা? নিজেদের মতো পড়ানোটা। সুব্রত স্যার আলাদাভাবে পড়ায়, অগ্নিপ্রিয়া মিস আলাদাভাবে পড়ায়, সিস্টেমটা একই, মানে পড়াচ্ছে এক কিন্তু বোঝাচ্ছে আলাদা, অন্যভাবে ইউনিকনেস ভাবে, দুজনের আলাদা আলাদা ইউনিকনেস আছে। তাহলে আমি যদি একই বলি যে দুজনেই সেলস ম্যানেজার আছে, দুজনের মধ্যে কে ভালো? একজন তো ভালো হবেই, কারণ তার সাবঅর্ডিনেটরা কাকে বেশি সাপোর্ট করবে? যে ওদেরকে সাপোর্ট করবে। আমার একটা পলিসি আছে, তুই যদি আমাকে রেসপেক্ট করিস তাহলে আমার প্রথম কাজ তোকে রেসপেক্ট করা। তুমি তাদেরকে রেসপেক্ট করো যে তোমাকে রেসপেক্ট করতে হবে। তোমাকে দেখতে পারে তার বয়স কত। যদি এরা বয়স্ক মানুষ তোকে ইনসাল্ট করে তুইও তাকে ভদ্রভাবে ইনসাল্ট করবি। কেন? যে রেসপেক্ট নিতে জানে না, দিতে জানে না, তার রেসপেক্ট পাওয়ারও কোনো কথা নয়। কথা বোঝা গেল? আমি কি বললাম? সবার বিভিন্ন বিভিন্ন টেকনিক আছে পড়ানো। তো সেরকমই এখানে দেখ, সবার থিওরিটিক্যাল নলেজ আলাদা আলাদা ধরনের। কেউ এই ধরনের ভাবছে, কেউ অন্য ধরনের ভাবছে, জিনিসটা এক কিন্তু ভাবছে অন্যরকম। পার্সোনাল অ্যাপ্রোচ, আমি বললাম দুটো ক্যারেক্টার, দুটো ইংলিশ টিচারের মধ্যে কি ডিফারেন্স? পড়ানোর স্টাইলটা ইনভলভস লট অফ ক্রিয়েটিভিটি। যেমন আমার ক্রিয়েটিভিটি কি? আমি স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, আমি দাঁড়িয়ে পড়াচ্ছি, এটা আমার ক্রিয়েটিভিটি। আর অনেকের অন্যরকম ক্রিয়েটিভিটি হতে পারে। আচ্ছা, এবারে সায়েন্স কেন বলা হচ্ছে? দেখ, সায়েন্স কি কেন বলা হচ্ছে? প্রথমত অবজারভেশন আর এক্সপেরিমেন্টেশন করে। ম্যানেজমেন্ট সবসময় অবজারভেশন এক্সপেরিমেন্টেশন করে। আমাকে জানতে হবে কোন ঠাকুর কিসে খুশি। মানে আমার সন্দীপ একটু গেম খেলতে ভালোবাসে, ওকে বললাম ভাই তুই 8 ঘন্টা গেম খেল। দীপ ক্রিকেট খেলতে ভালোবাসে, 8 ঘন্টা বললাম ক্রিকেট খেল। কারণ আমাকে যে যেটাতে খুশি আগে অবজার্ভ করতে হচ্ছে, তারপরে ওখানে পলিসি লাগাতে হচ্ছে। আগে মানুষের উইক পয়েন্ট জানতে হবে। মানে অবজারভেশন আর এক্সপেরিমেন্টেশন যেখানে হয় সেটাই বলছে কি সায়েন্স। আর ইউনিভার্সাল ভ্যালিডিটি, আমি কি বললাম? এটা মানে এটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউনিভার্সাল ভ্যালিডিটি মানে কি দাদা? এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। একটা বিয়ে বাড়ি থেকে বার্থডে বাড়িতে গেলেই যদি 9টার সময় রান্না চাপছে, তাহলে কেক কাটবে কখন? 12টার সময়। আর খাবি কখন? ভোরবেলা 4টের সময়। এটা হয় না? তাহলে মোটামুটি প্রিপারেশন আগে থেকে নিতে হবে। বিয়ে বাড়ির জন্য বল, অন্নপ্রাশন বাড়ির জন্য বল, সব বাড়ির জন্য বল। এবার ধর আমাদের অগ্নিশ্বর কারোর শ্রাদ্ধ বাড়িতে গেছে, আর ওইখানে লেখা আছে ওরা গিফট দিয়েছে কাপেল গোলস হ্যাপি অ্যানিভার্সারি। তার মানে ব্যাপারটা কতটা অকওয়ার্ড লাগছে বলতো শুনতে। তার মানে ওকে জানতে হবে কোথায় আমি যাচ্ছি আর কিভাবে ড্রেস পোশাক পরে যাব। আর ওইখানেও গান লাগাচ্ছে, জিলেলে গান লাগাচ্ছে। তাহলে এই সব গান ওখানেও চলবে না। এটা এনভায়রনমেন্ট হবে শুটিং, আমরা সবার মন খারাপ। তো সেই আমি কি বলতে চাইছি, ম্যানেজমেন্টে যে সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায়, শ্রাদ্ধ বাড়ি থেকে বিয়ে বাড়ি, ব্যবসা থেকে চাকরি, সব জায়গায় ম্যানেজমেন্ট। আর এটা কি সিস্টেমেটিক স্ট্রাকচার, সিস্টেম ভাবে চলছে। আর প্রফেশন কেন বলা হয়? দেখ, ম্যানেজমেন্ট প্রফেশন কেন বলা হয়? স্যার তোরা এমবিএ নাম শুনেছিস? এমবিএ এর ফুল ফর্ম কি? মাস্টার্স বলা হয়, ওটাকে ম্যানেজমেন্ট ডিগ্রি বলা হয়। এমবিএটাকে বলা হয় ম্যানেজমেন্ট ডিগ্রি বলা হয়, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজমেন্ট ডিগ্রি। তো এটা কি স্যার? তোর একটা ফর্মাল এডুকেশন দরকার। তুই ম্যানেজার হতে গেলি, তুই ঘরের ম্যানেজার নস। ঘরের ম্যানেজার বলিনি আমি, একটা অফিসের ম্যানেজার। যে কোনো জায়গায় ম্যানেজার থাকা দরকার। শুধু ভাবিস না ব্যাংকে ম্যানেজার হয়, সব জায়গায় ম্যানেজমেন্ট থাকে, সব জায়গায় ম্যানেজার থাকে। নামগুলো আলাদা আলাদা হয়। যেমন আমাদের স্কুল কলেজে এইচওডি হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপর অফিস সেক্টরে কলিগে, মানে অফিসের জন্য কোয়ালিটি সেক্টরে হয়তো হচ্ছে বিওডি, বোর্ড অফ ডিরেক্টরস, ওগুলো ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে। তো ওদের ফর্মাল এডুকেশন ছাড়া ওখানে যেতে পারবে? রেস্ট্রিক্টেড এন্ট্রি। কেন? ওখানে পরীক্ষায় পাস করে তোমাকে যেতে হবে। তুমি আজকে গেলে কোটটা পরে, কালো কোটটা পরে বলো আমি আজকে ম্যানেজার, আজকে সুন্দরভাবে সেজে এসেছি, আবার কালকে পুলিশ হবো, সেটা হবে না। আর 3rd নাম্বার কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন বা এথিক্স তোমাকে মেনটেন করতে হবে। এথিক্স মানে কি? আমাদের চন্দ্র যদি লুঙ্গি পরে যায় আইটি সেক্টরে কাজ করতে সম্ভব? ভাল লাগবে জিনিসটা দেখতে? ভাল লাগবে না। হাসি পাচ্ছে না? তো একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। কোড অফ কন্ডাক্ট মানে কি স্যার? ভালো ব্যবহার, ড্রেস কোড, মেন্টাল ড্রেস কোড অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ড্রেস কোড। মেন্টাল ড্রেস কোড মানে কি দাদা? তুই যাচ্ছিস হ্যাঁ 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 করে হাসছিস সব জায়গায়, তার মানে ইউ আর জাস্ট লাইক এ টয়িং আইটেম। তো তুই ওদের কাছে টয়িং আইটেম হয়ে যাবি, তোকে নিয়ে খিল্লি করবে। কিন্তু যদি একটা
ড্রেস কোড এবং মেন্টাল ড্রেস কোড মেনটেন করিস, তোকে নিয়ে কেউ ফিল্ডি করতে পারবে না। এটা সব জায়গায়, আমি বলছি তো সব জায়গায়। আচ্ছা, ম্যানেজমেন্টের কটা লেভেল? 3টে লেভেল, টপ, মিডিল, লোয়ার। এইগুলো তো জানি ভাই, জানি টপ লেভেল, মিডিল লেভেল, লোয়ার লেভেল। এর ভেতরে কি কি আছে সেটা বলছি। এই যে টপ লেভেলে এরা কারা বসে থাকে? বোর্ড অফ ডিরেক্টরস, মানে হচ্ছে কোম্পানির মালিকরা, চেয়ারম্যান, সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এরা মানে মেন কথা হচ্ছে যারা মাথা, কোম্পানির মাথা, তারা হচ্ছে টপ লেভেলে বসে থাকে। তারা কি করে? প্ল্যানিং করে, গোল দেয় আর অবজেক্টিভ বলে দেয় যে আমার টার্গেট হচ্ছে মাসে আমাকে 10 কোটি টাকা সেল করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। মেকিং পলিসি বা রুলস, ওরাই রুলস তৈরি করে, ওরাই কি করে? পলিসি তৈরি করে। আর ম্যানেজমেন্টের যত রকমের ডিসিশন তারা নেয়। ক্লিয়ার? এখান থেকে এক্সাম্পলগুলো ভালো করে দেখবি, বইয়ে আরো কয়েকটা এক্সাম্পল আছে, ওগুলো দেখে নিবি ভালো করে। মিডিল লেভেল ম্যানেজমেন্ট কারা? যারা এরা প্ল্যানটা তৈরি করলো, এই যে প্ল্যানটা এরা তৈরি করলো, এই প্ল্যানটাকে কাজে লাগাচ্ছে কে? মিডিল লেভেলরা। সেলস ডিপার্টমেন্ট, সেলস ম্যানেজার, ডিভিশনাল হেড, এগুলো হচ্ছে তাদের কি করছে? কাজটা কি? এক্সিকিউটিং দ্য প্ল্যান। এই যে প্ল্যানটা বানালো, সেই প্ল্যানটাকে কাজে লাগাচ্ছে কে? মিডিল লেভেলরা। কোঅপারেটিং উইথ লোয়ার লেভেল, এরা আবার কি করছে? এরা আবার অর্ডার দিচ্ছে কাকে? লোয়ার লেভেলকে। ডিপার্টমেন্ট সুপারভিশন, এরা দেখাশোনা করছে যে সব কাজ ঠিকঠাক চলছে কি চলছে না। ঠিক আছে? তারপরে আসছি লোয়ার লেভেল। লোয়ার লেভেলের মধ্যে কারা কারা? মানে সুপারভাইজার, ফোরম্যান, টিম লিডার, ইন্সপেক্টর, এইসব জিনিসপত্রগুলো পড়ে। এরা কি করে বলতো? লোয়ার লেভেল ম্যানেজমেন্টরা আরো নিচে যারা আছে, ক্লার্ক বা এমপ্লয় যারা কাজ করে কোম্পানিতে, তাদেরকে এরা কাজ দেয়। তোরা ভাবছিস তো টিম লিডার যারা আছে, বসরা পড়ছে কার আন্ডারে? বসরা লোয়ার লেভেল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে। তার আন্ডারে আমরা পড়ছি যারা সবে সবে কাজে ঢুকেছি। তাহলে বস, টিম লিডারকে কি বলা হয়? টিএল, ফোরম্যান, সুপারভাইজার, এরা কি করে? লোয়ার লেভেলের ম্যানেজমেন্টকে ক্লার্কদেরকে বা এমপ্লয়ীদেরকে মোটিভেশন দেয়। মোটিভেশন মানে কি দাদা? এখানে কি করতে হবে এরকম না, করবি না, যা চাকরি চলে যাবে, যা। তো এটা হচ্ছে মোটিভেশন। ইন ইংলিশ ইট ইজ কল্ড টার্মড অ্যাজ মোটিভেশন। খুব সুন্দর লাগছে, মোটিভেশন দিচ্ছে। মোটিভেশন কিরকম? কাজে আসবি না, চলো। টাইমে আসবি না, চলো। দ্যাট ইজ মোটিভেশন। গাইডেন্স মানে কি? এটা এরকম ভাবে করতে হবে। আমি সন্দীপকে বলি, সন্দীপ এই অঙ্কটা এরকম ভাবে করতে হবে। আর ওখানে তাওড়া করবি না, অঙ্কটা না করলে তো 200 টাকা কেটে নেবো। তুই গাইডেন্স এমনি পেয়ে যাবি, তোর গাইডেন্সের কোনো ব্যাপার নেই, ভয় নেই। আর এরা কি করে? রিপোর্ট করে কাকে? মিডিল লেভেলকে। ধর সন্দীপ যাচ্ছে, মাঝে মাঝে বাইরে গিয়ে পড়ে চা বিড়ির দোকানে খেয়ে পড়ে চা বিড়ি খাচ্ছে, তো কতটা বাজে লাগছে এই লোয়ার লেভেল ম্যানেজমেন্টের লোকগুলো। ওরা কি করছে? মিডল লেভেল ম্যানেজমেন্টকে ইনফর্ম করছে যে এরকম সন্দীপ আমাদের ক্লার্কটা খুব জ্বালাচ্ছে, খুব মাঝে মাঝে চলে যাচ্ছে, চায়ের দোকানে চা খেয়ে চলে আসছে। তারপর আমার ম্যানেজারের নামে খাতাতে লিখে দিচ্ছিস, ম্যানেজারের নামে লিখে দাও, টাকা দিচ্ছিস না। কি করবে? 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিন মোটিভেশন দিয়ে দেবে তোকে। আচ্ছা, যদি বলা হয় কোঅর্ডিনেশনের ডেফিনেশনটা কি হবে, তাহলে কোঅর্ডিনেশন ইজ অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপ এফোর্ট, মানে সবাই মিলে কাজ করছি এবং সবাই মিলে কাজ করে একটাই গোল রাখছি, সেটাই আমাদেরকে সাকসেস নিয়ে যাচ্ছে। প্রোভাইড ইউনিটি অফ অ্যাকশন ইন দ্য পারসিউট অফ দ্য কমন গোল, একটাই নির্দিষ্ট গোল আমাদের, যে আমাদেরকে এই জায়গায় পৌঁছতে হবে। ঠিক কি না? তুই ভাবে একটা কথা, যে আমাদের দুর্গাপুরে মিশন হসপিটাল আছে, সবাই কাজ করছে, একটা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ডাক্তার, সবাই কাজ করছে। সবাই কি চিন্তা ভাবনা করছে? মিশন হসপিটালটাকে ডেভেলপ করতে হবে, মিশন হসপিটালকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। তো সবারই একটাই গোল, তোর ইচ্ছা হোক বা না হোক, তুই টাকার জন্য হলেও কিন্তু করবি কাজটা। প্রথম, তারপর হচ্ছে ইন্টিগ্রেটস গ্রুপ এফোর্টস। আমি বললাম না একটা শুরু, মানে প্রথম থেকে একদম শেষ অবধি ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, ডিফারেন্ট ডিপার্টমেন্ট সবাই যদি কোঅর্ডিনেট না করে, তাহলে কিন্তু সেই জায়গায় কাজ কোনোদিন সম্পূর্ণ হবে না এবং সেই জায়গাটা সাকসেসফুল হবে না, যদি এফোর্টস না দেয়। সব জায়গাতে এফোর্টস দরকার, সব জায়গাতে। তুই একটা কথা বল, আমি এটা টেক ইট পার্সোনালি নিতে পারিস। তোরা এখন বড় হয়েছিস, এনাফ, 12-এ পড়ছিস, ধরলাম তোদের এক এফোর্টস আছে কোনো জায়গাতে, তোদের এফোর্টস হচ্ছে 1, আর তুই যার জন্য এফোর্টস করছিস সে হচ্ছে 0, তার মানে কত হবে? ইকুয়ালস টু 0। তুই 110 দিচ্ছিস তার জন্য, আর সে দিচ্ছে 0, তার মানে কত হবে? 0। তুই যখনই এফোর্টস দিবি, 1 ওয়ে এফোর্টস ইকুয়ালস টু 0। যদি 2 ওয়ে এফোর্টস দেয় তবে সেই জিনিসটা সাকসেসফুল, আদারওয়াইজ ইট ইজ জাস্ট ব্ল্যান্ডার। তুই যে কোনো কাজে যদি 2 ওয়ে সাকসেসফুল না হয় বেটা,
তার মানে ইট উইল জাস্ট ক্রিয়েট এ ব্লান্ডার। কন্টিনিউয়াস প্রসেস, কোঅর্ডিনেশন হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। মা বাবার সঙ্গে যতই ঝগড়া হোক, মা বাবার সঙ্গে যতই যা হোক, আমাদের সঙ্গেই থাকে কিন্তু তারা। সেরকমই অফিসের স্টাফ, অফিসের কলিগ, বিজনেসের জন্য তোমার সঙ্গে যতই যার না বনুক, না কথা হোক, তোমাকে কাজ কিন্তু তাদের সঙ্গেই করতে হবে। তাহলে কন্টিনিউয়াসলি তাদের সঙ্গে থাকতে হবে এবং ম্যানেজমেন্টকে পার্টিসিপেট করতে হবে। কোঅর্ডিনেশন মানে হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে কাজ করা। পারভেসিভ, এই সেন্টেন্স গুলো বিজনেস স্টাডিজে খুব কাজে লাগে। পারভেসিভ, পারভেসিভ মানে হচ্ছে সবার জন্য অ্যাপ্লিকেবল। এটা শুনে রাখ, এটা প্রত্যেকটা চ্যাপ্টারে বিজনেস স্টাডিজে এটা দেখতে পাবি, পারভেসিভ ফাংশন। না পয়েন্ট মাথা আসছে, পারভেসিভ ফাংশন। 4 সেমের জন্য এটা লিখে দিবি, 4 সেম যখন দিবি পারভেসিভ। পারভেসিভ মানে কি স্যার? পারভেসিভ মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল, শুরু থেকে শেষ, টপ লেভেল থেকে লোয়ার লেভেল সবাই এই কাজটা অ্যাপ্লিকেবল করে। লাস্ট, ডেলিবারেট ফাংশন মানে কি? মানে ম্যানেজার কনসিয়াসলি কি করে? কনসিয়াস মানে সচেতনভাবে চেষ্টা করে সবার সঙ্গে জুড়ে থাকা, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে খুশি করার। আর যে মানুষ সবাইকে খুশি করতে যায় সে নিজেই দুঃখ পায়। সবাইকে খুশি করতে যাবি না, এটা ম্যানেজারের কাজ, অফিসের কাজ। পার্সোনাল দিক দিয়ে নিবি না কিন্তু কেউ। পার্সোনালে সবাইকে খুশি করতে যাবি, নিজে আলটিমেট দুঃখ হয়ে যাবি। তো খুশি করা তো দায়িত্ব নয়, তো দায়িত্ব হচ্ছে নিজে কাজ করে যাওয়া, নিজের প্রতি এফোর্টস দেওয়া। এই দেখ ইম্পর্টেন্স, একই জিনিস, অর্গানাইজেশনাল গোল। এফিসিয়েন্সি মানে কি বলতো? দক্ষতা। তুই বলতে একটা কাজে তো দক্ষতা কখন বাড়বে? ক্রিকেট খেলছিস, ক্রিকেট খেলতে ভালোবাসিস, তুই ক্রিকেট খেলতিস ভালোবাসিস, ঠিক আছে, খেলা দেখিস, ঠিক আছে, তোর ব্যাটিং স্টাইল চেঞ্জ কখন হবে? যখন যত প্র্যাকটিস করবি তত ব্যাটিং স্টাইল চেঞ্জ হবে, তত তুই সুইং মারতে পারবি, তত তুই 360 মারতে পারবি, হেলিকপ্টার শট মারতে পারবি। আর সব থেকে বড় ব্যাপার কোঅর্ডিনেশনের, ঝগড়া ঝামেলা থামানো, অ্যাভয়েড কনফ্লিক্ট। কোঅর্ডিনেশন মানে কনফ্লিক্ট হবে থামাবো। এনশিওরস ইউনিটি ইন ডিরেকশন, সেম জিনিস, হেল্পস ইন স্মুথ ফাংশন অফ অর্গানাইজেশন। ব্যাস, এই হচ্ছে চ্যাপ্টারের মেন কন্টেন্ট। এই চ্যাপ্টারের এর থেকে বেশি আর কিছু নেই। আরো কিছু কিছু পয়েন্ট আছে তোরা যদি চাস বই থেকে দেখতে পারিস, কিন্তু এগুলো যদি দেখে যাস আমি বলবো অনেক এনাফ। ঠিক আছে।